হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের সেশনের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ রিসার্চ। প্রথমে আমি আমার নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি শিহাবুল ইসলাম। আমার প্রথম পরিচয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। আমাদের প্রথমে জানতে হবে রিসার্চ কি। আহ, আমি যদি বলার চেষ্টা করি যে রিসার্চ কি, রিসার্চের শব্দটাকে ভাঙলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে রি, আর ই, দেন হচ্ছে সার্চ। রি শব্দটাকে যদি আমি একটু এক্সটেন্ড করে বলি, তাহলে রি মিন্স রিপিটেশন। রিপিটেশন মানে হচ্ছে কোনো কিছুর পুনরাবৃত্তি করা, একই কাজ আমি বারবার করা। আমি হয়তো একজন ব্যক্তির কাছ থেকে ডেটা কালেকশন করছি, শুধু একজনের কাছ থেকে ডেটা কালেক্ট করে আমার ফুল রিসার্চ হয়ে যাবে না। সেজন্য আমাকে অ্যাটলিস্ট, আমি যদি ধরে নিচ্ছি যে আহ, আমি যদি একটি কোয়ান্টিটেটিভ রিসার্চ করি, তাহলে আমাকে 100 জনের কাছ থেকে কমপক্ষে ডেটা কালেক্ট করে দেন হচ্ছে আমি একটা রিসার্চে বলতে পারি যে আমার ডেটা কালেকশন কমপ্লিট হয়েছে। দ্যাট মিনস রিপিটেশন। রিসার্চে একই কাজ আমাকে বারবার করতে হচ্ছে। দেন হচ্ছে সার্চ। সার্চ কথাটার মানে হচ্ছে, আমরা যদি বাংলায় বলি, সার্চ মানে হচ্ছে খুঁজে বের করা, কোনো কিছুকে খুঁজে পাওয়া, খুঁজে বের করা। তাহলে সার্চ শব্দটাকে ব্যাখ্যা করলে কি পাওয়া যেতে পারে? ইনকোয়ারি, এক্সামাইন, এক্সপ্লোর অ্যান্ড অ্যাসেস। ইনকোয়ারি মানে হচ্ছে অনুসন্ধান, এক্সামাইন মানে হচ্ছে কোনো কিছুকে বিশ্লেষণ করা, জানতে চাওয়া, এক্সপ্লোর মানে হচ্ছে গভীরভাবে অনুসন্ধান, অ্যাসেস মানে হচ্ছে কোনো কিছুকে ইনভেস্টিগেট করা। আমি দেখতে চাচ্ছি যে আহ, কি হচ্ছে, কোন একটা ফেনোমেনাকে আমি স্টাডি করতে যাওয়া। ওকে, তাহলে আমি যদি সংক্ষিপ্ত কথায় রিসার্চ কি বলতে চাই, আমাকে চারটা কথা বলতেই হবে। প্রথমত হচ্ছে রিসার্চ হচ্ছে একটা সিস্টেমেটিক ইনকোয়ারি। সিস্টেমেটিক ইনকোয়ারি মিন্স আমি যখন গবেষণা করব, আমাকে অবশ্যই হচ্ছে একটা পদ্ধতিগতভাবে ধাপে ধাপে কাজগুলিকে অ্যাকমপ্লিশ করতে হবে। কোন কাজের পরে কোন কাজ আসবে, আমি প্রথমেই হচ্ছে একটা নকশা করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে। তারপর ডেটা কালেকশন, দেন রিসার্চ রিপোর্ট লেখা। দ্যাট মিন্স এই কাজগুলি আমাকে স্টেপ বাই স্টেপ করতে হবে, এবং কোনটার পরে কোনটা আসবে, কোন কাজের পরে কোন কাজ করতে হবে, সেটাই হচ্ছে আমার সিস্টেমেটিক ইনকোয়ারি। সেকেন্ড হচ্ছে ইম্পিরিক্যাল এভিডেন্স। ইম্পিরিক্যাল এভিডেন্স মানে হচ্ছে একেবারে ফিল্ডে গিয়ে আমি যেখান থেকে ডেটা কালেক্ট করব, আমার এভিডেন্স লাগবে, ডেটা কালেকশন করতে হবে। সেটা বাসায় বসে কেউ কখনো রিসার্চ করতে পারে না, রিসার্চের জন্য আমাকে মাঠে যেতে হবে। আমি যদি মাইগ্রেশন নিয়ে কাজ করি, আমি যদি জেন্ডার নিয়ে কাজ করি, আমি যদি চাইল্ড অ্যাবিউজ নিয়ে কাজ করি, তাহলে আমাকে হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কাছ থেকে আমাকে ডেটা কালেক্ট করতে হবে। দ্যাট মিনস এম্পিরিক্যাল এভিডেন্স, আপনাকে ফিল্ডে গিয়ে ওই ব্যক্তির সাথে কথা বলে তথ্য উপাত্ত সংগ্রহ করে নিয়ে আসতে হবে। আপনি যদি রোহিঙ্গা রেফিউজির উপরে কাজ করতে চান, তাহলে অবশ্যই কক্সবাজারের উখিয়া টেকনাফে গিয়ে রোহিঙ্গা ক্যাম্পে আপনাকে কাজ করে ডেটা কালেক্ট করে আনতে হবে। দিস ইজ এম্পিরিক্যাল এভিডেন্স। ফিল্ডে গিয়ে নিজে ইনভলভ হয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে নিয়ে আসা। ওকে, থার্ড হচ্ছে সায়েন্টিফিক স্টাডি। সায়েন্টিফিক স্টাডি মানে হচ্ছে বিজ্ঞান ভিত্তিক অধ্যয়ন। আমরা ইউজুয়ালি বিজ্ঞানকে কি বলি? বিজ্ঞানকে বলি হচ্ছে আমরা তথ্য উপাত্ত, দেন লব্ধ সুশৃঙ্খল জ্ঞান, এবং এই নলেজ কিভাবে আমরা চর্চা করি, সেটাই হচ্ছে বিজ্ঞান। ঠিক একইভাবে বিজ্ঞানের যে মডেল, বিজ্ঞানের প্রথমেই বলে হচ্ছে তত্ত্ব, দেন বলে হচ্ছে উপাত্ত, দেন লব্ধ সুশৃঙ্খল জ্ঞান। এই তিনটা কথাকে যদি আমি আমার সামাজিক বিজ্ঞান অনুষদের রিসার্চের ক্ষেত্রে, বা যে কোনো রিসার্চ, আপনি ন্যাচারাল সায়েন্স রিসার্চ, মেডিকেল সায়েন্স রিসার্চের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে প্রথমে লাগবে আমার তত্ত্ব। তত্ত্ব মানে হচ্ছে থিওরি। আমি যে বিষয়ে গবেষণা করব, সেই বিষয়ে আমাকে নলেজ অর্জন করার জন্য আমাকে কিছু থিওরিটিক্যাল নলেজ, তাত্ত্বিক নলেজ প্রয়োজন হয়। সেটা
আমরা কোথা থেকে পেতে পারি? আমরা কিছু বই পড়তে পারি, আমরা কিছু আর্টিকেল পড়তে পারি। এই বিষয়ে আগে যারা কাজ করে গিয়েছেন তাদের লেখাগুলি পড়লে আমরা মোটামুটি বুঝতে পারি যেখানে তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থেকে এই আমি যে বিষয়ে রিসার্চ করছি এই বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা যেতে পারে। দেন হচ্ছে উপাত্ত। উপাত্ত মানে হচ্ছে ডেটা। আমাকে ফিল্ডে গিয়ে ডেটা কালেক্ট করতে হবে। দেন বিজ্ঞানের ভাষায় যদি আমরা বলি লব্ধ, সুশৃঙ্খল জ্ঞান। লব্ধ মানে হচ্ছে কালেক্টেড, সুশৃঙ্খল মানে হচ্ছে আমি যে ডেটা কালেকশন করেছি এটাকে আমাকে অর্গানাইজ করতে হবে। দেন আমার এই ডেটা কালেকশন থেকে আমাকে ডেটা অ্যানালাইসিসে যেতে হবে। তার মানে হচ্ছে বিজ্ঞান যে মডেল ফলো করে, বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান বলি বা আমরা চিকিৎসা বিজ্ঞান বলি, বিজ্ঞান যে মডেল ফলো করে, বেসিক্যালি রিসার্চ, যে কোনো সাব ডিসিপ্লিন অথবা যে কোনো ডিসিপ্লিন, যেহেতু আমি সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্র, সামাজিক বিজ্ঞানেও আমরা দেখি যে রিসার্চের জায়গাটা অনেকটা সায়েন্টিফিক মডেল অনুসরণ করেই হয়ে থাকে। এই জন্য আমরা বলি রিসার্চ হচ্ছে এক ধরনের সায়েন্টিফিক স্টাডি। ফোর্থ হচ্ছে ম্যাথোডোলজিক্যাল ইনভেস্টিগেশন। মেথড কথাটার মানে কি? মেথড মানে হচ্ছে পদ্ধতি। আমি একটা কাজ করব, সে কাজের জন্য নিশ্চয়ই আমার একটা পদ্ধতি আছে, একটা স্টেপ বাই স্টেপ কারিকুলা আছে, আমাকে সেটা ফলো করতে হবে। আমার একটা লেআউট ফলো করতে হবে, একটা প্ল্যানিং ফলো করতে হবে। ম্যাথোডোলজিক্যাল, আমাকে মেথড অনুসরণ করে ধাপে ধাপে ইনভেস্টিগেট করতে হবে যে আমি ফিল্ড থেকে কি বের করে আনতে চাচ্ছি এবং আমার রিসার্চ থেকে কি ধরনের আউটপুট আসতে পারে, সেটা কি ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারে আম, আমার এই রিসার্চ ফিল্ডে, স্কলারলি ওয়ার্ল্ডে আমার রিসার্চ কি ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে। দেন আমি কথা বলতে চাই আমাদের এই স্লাইডের সেকেন্ড টপিক নিয়ে, সেটা হচ্ছে পারপাস অফ রিসার্চ। আমার মন চাইলো আমি এটা রিসার্চ করে ফেললাম, তাহলে তো হবে না, তাই না? প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন। তেমনি রিসার্চের কিছু সুনির্দিষ্ট পারপাস থাকে। তেমনি ওয়ান অফ দ্য পারপাস হচ্ছে সিস্টেমেটিক স্টাডি টু জেনারেট নিউ নলেজ। নতুন কোনো নলেজকে জেনারেট করা। যে বিষয়ে সবাই জানে সে বিষয়ে গবেষণা করার কোনো প্রয়োজন হয় না। তাহলে যে বিষয়ে মানুষের এখনো জনমন, এখনো স্কলারলি ওয়ার্ল্ডে, একাডেমিয়া গ্রাউন্ডে যে বিষয় নিয়ে এখনো কিছু একটা গ্যাপ রয়েছে, যেখানে নলেজ জেনারেট করা যাবে, সেই জায়গাটাতে আমাকে স্টাডি করে দেখতে হবে। দেখুন, আমরা দেখেছি যে কোভিড-19 নিয়ে অনেক রিসার্চ হয়েছে। সামাজিক বিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, বায়োমেডিক্যাল সায়েন্স, আমরা দেখেছি প্রত্যেকটা ব্রাঞ্চে কোভিড-19 নিয়ে রিসার্চ হয়েছে। এত রিসার্চ হওয়ার কারণটা কি? কারণ কোভিড-19, 2020 সালের পূর্বে কোভিড-19 ছিল না। আমরা জানতাম না যে কোভিড-19 এর ইম্প্যাক্ট কি। কোভিড-19 এর নলেজ, অ্যাটিটিউড, পারসেপশন নিয়ে অনেকে রিসার্চ করেছে, যে জনগণের কাছ থেকে ডেটা কালেক্ট করেছে যে আপনার নলেজ কেমন, আপনার কোভিড-19 সম্পর্কে আপনার মনোভাব কেমন, আপনার পারসেপশন কেমন, আপনার ধারণা কেমন, আপনি কি কোভিড-19 থেকে বাঁচার জন্য যে ধরনের প্র্যাকটিস গুলি করা উচিত সেগুলি করেন কিনা, সেই ধরনের ডেটা কালেক্ট করে আমি দেখেছি সোশ্যোলজিতে এবং সোশ্যাল সায়েন্সে অনেক রিসার্চ হয়েছে। তার মানে হচ্ছে যে কোভিড-19 আসার আগে এই ধরনের রিসার্চ হয়নি, কারণ তখন কোভিড-19 সম্পর্কে মানুষ জানতো না। যে কোভিড-19 এসেছে, করোনা ভাইরাস এসেছে, তখন আমরা দেখেছি যে এই জায়গাটাতে একটা নলেজের গ্যাপ আছে। তাহলে জেনারেট নিউ নলেজ, নতুন নলেজ ক্রিয়েট করার জন্য আমরা হয়তো কাজ করতে পারি। সেকেন্ড হচ্ছে এইমিং টু ফাইন্ড আউট রিসার্চ গ্যাপ। রিসার্চ গ্যাপ খুঁজে বের করতে হবে। যেমন আমি নিজে রোহিঙ্গা রেফিউজিদের উপরে কাজ করেছি। আমি দেখতে চেয়েছি যে রোহিঙ্গা নারী এবং পুরুষের মাঝে কাদের মাঝে এইচআইভি এইডস এর নলেজ কম্পারেটিভলি বেটার, কম্পারেটিভলি হাই। সেটা করার আগে আমি দেখেছি যে রোহিঙ্গাদের উপরে এইচআইভি নিয়ে খুব একটা কাজ নেই। প্রথমত, যতটুকু কাজ আছে সেখানে একটা ওভারঅল ধ্যান ধারণা যে রোহিঙ্গারা কেন এইচআইভি ঝুঁকিপূর্ণ, সেই নিয়ে কাজ আছে। আমি দেখেছি যে গ্যাপ কোথায় আছে, গ্যাপ আছে হচ্ছে এখানে নারী পুরুষের মাঝে কম্পারেটিভ আলোচনা খুব একটা নেই স্কলারলি ওয়ার্ল্ডে। গুগল স্কলারে আমি খুঁজে খুব একটা পাইনি। সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি জেন্ডার বেদে রিস্ক পারসেপশনের একটা আলোচনা করতে পারি, এটা হয়তো একটা নিউ নলেজ জেনারেট করতে পারবে
এবং এটা যেহেতু একটা রিসার্চ গ্যাপ আছে, মানে এই বিষয়ে আগে খুব একটা রিসার্চ হয়নি, সে বিষয়ে আমি কি করতে যাচ্ছি, রিসার্চ করতে যাচ্ছি। থার্ডলি হচ্ছে কন্ট্রিবিউশন টু এক্সিস্টিং নলেজ। এক্সিস্টিং নলেজ মানে হচ্ছে অলরেডি এই বিষয়ে অনেক আলোচনা আছে, তার সাথে আমি নতুন একটা মাত্রা যোগ করতে যাচ্ছি। ফোর্থ হচ্ছে এভিডেন্স বেসড ইনসাইট। আমি এভিডেন্সের কথা আমি আগেও বলেছি, ফিল্ডে গিয়ে আমাকে ইম্পিরিক্যালি ডেটা কালেক্ট করে দেন হচ্ছে ডেটা অ্যানালাইসিস করতে হবে। এভিডেন্স কথাটা মানে হচ্ছে তথ্য উপাত্ত, ডেটা কালেকশন। ইনসাইট মানে হচ্ছে সুগভীর অন্তর্দৃষ্টি, যে আপনি আম, ওই তথ্য উপাত্তর ভিত্তি করে আপনার আউটপুট, আপনার রিসার্চ অ্যানালাইসিসটা মেক করতে হবে। ফোর্থ হচ্ছে কন্ট্রিবিউশন ইন পলিসি মেকিং। ফিফথ, কন্ট্রিবিউশন ইন পলিসি মেকিং। যে কোনো গবেষণায় বিশেষ করে আমরা যখন থিসিস করি বা আমরা যখন আর্টিকেল লিখি, তখন আমাদের কনক্লুশনে বা অ্যাবস্ট্রাক্টের লাস্টের লাইন, অথবা কনক্লুশনের সেকেন্ড প্যারাগ্রাফ, অথবা থিসিসের একেবারে লাস্ট চ্যাপ্টারে আমাদের একটা আলোচনা থাকে যে আমার রিসার্চ কিভাবে হচ্ছে কন্ট্রিবিউট করতে পারে। সেটা ওয়ান অফ দ্য জায়গা হচ্ছে পলিসি মেকিং। মানে কেউ যখন জেন্ডার নিয়ে কাজ করে, তখন সে বলে জেন্ডার হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের এটা বড় জায়গা। আমরা জানি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের গোলসের যে 5 নাম্বার গোলস আছে, সেটা হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি। কেউ যখন এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে, সেও দেখায় যে কিভাবে তার এনভায়রনমেন্ট পলিসি মেকিং এ, তার রিসার্চ পলিসি মেকিং এ কাজ হেল্প করতে পারে। ক্লাইমেট নিয়ে কাজ করে, কেউ যখন পপুলেশন নিয়ে কাজ করে, ডেমোগ্রাফি নিয়ে কাজ করে, তখন তাকে আলটিমেটলি পলিসি মেকিং, তার রিসার্চ পলিসি মেকিং এ কিভাবে হেল্প করতে পারে। কেউ হয়তো মর্টালিটি নিয়ে কাজ করছে, কেউ হয়তো ডিজিজ নিয়ে কাজ করছে, কেউ হয়তো আপনার জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করছে। দ্যাট মিনস এখানে আপনার আমার এই রিসার্চ কিভাবে পলিসি মেকিং এ কন্ট্রিবিউট করতে পারে, তার জন্য কিছুটা আলোচনা থাকা সম্যক বলে আমি মনে করি। দেন আমাদের এই স্লাইডের আলোচনাটা আমি নিয়েছি একটা বই থেকে। আপনার রেফারেন্সে এই বইয়ের নাম পাবেন। আহ, এই বইয়ের ফার্স্ট রাইটার হচ্ছে ডিকসন অ্যাটল। আমি এই বইটা আমার এখন ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে আসার পরে এই বইটা ছিল আমাদের পাঠ্য বই। এই বইয়ে ডিকসন সহ আরো দুজন অথর, ওনারা দেখিয়েছেন যে একটা সোশ্যাল রিসার্চের, সামাজিক গবেষণার প্রসেসটা কি। প্রসেস মানে হচ্ছে আমাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ। অর্থাৎ আমাকে স্টেপ বাই স্টেপ কিভাবে হচ্ছে একটা কাজের পরে আরেকটা কাজ করতে হবে। এলোমেলো ভাবে না, সুশৃঙ্খল ভাবে, ডিসিপ্লিন ভাবে, সিস্টেমেটিক ওয়েতে আমি কিভাবে আমার রিসার্চ অ্যাকমপ্লিশ করতে পারি, সম্পাদন করতে পারি। ডিকসন বলেছেন, আমার প্রথম কাজ হচ্ছে সিলেক্ট রিসার্চ টপিক, যে আমি কোন বিষয়ে রিসার্চ করতে চাই সেই বিষয়ের টপিক আগে সিলেক্ট করা। সেটা হতে পারে আমি ক্লাইমেট নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটা হতে পারে আমি ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটা হতে পারে আমি যমুনার চরের জেন্ডার ডাইনামিজম দেখতে চাচ্ছি, যে যমুনার চরে নারী পুরুষের মাঝে এম্পাওয়ারমেন্ট কেমন সেটা আমি দেখতে চাচ্ছি। তার মানে হচ্ছে যে আমাকে আগে রিসার্চের টপিক ঠিক করতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা বলি যে কনসিডার থিওরি অ্যান্ড লিটারেচার রিভিউ। থিওরি নিয়ে আমি প্রথম স্লাইডে অনেক আলোচনা করেছি। তত্ত্ব, যে আমি যে বিষয়ে গবেষণা করছি, যে বিষয়ে আমি রিসার্চ করব, সেই বিষয়ের ব্যাকগ্রাউন্ডে কিছু থিওরি থাকে। কেউ যখন মাইগ্রেশন নিয়ে কাজ করে, মাইগ্রেশনের কিছু থিওরি আছে। কেউ যখন হেলথ নিয়ে কাজ করে, হেলথকে যদি আমি অনেকগুলো ভাগে আবার ভাগ করি, আমি ধরে নিচ্ছি যে কেউ হচ্ছে কোভিড-19 নলেজ নিয়ে কাজ করছে, তাহলে কোন একটা ডিজিজের নলেজ কিভাবে ক্রিয়েট হয় সেটার জন্য থিওরি আছে। কেউ যখন উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, সেখানে ফেমিনিজমের থিওরি আছে। কেউ যখন আপনার ওয়াটার রিসোর্স নিয়ে কাজ করে, সেই ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টেরও আমরা দেখি যে এনভায়রনমেন্টের কিছু থিওরি আছে। তার মানে হচ্ছে এই থিওরিগুলো আমরা কেন পড়ি, এই থিওরি থেকে আমি একটা ধারণা পাই। থিওরি হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, একটা কাঠামো, একটা স্ট্রাকচার। থিওরি আমাকে একটা নলেজ দেয় যে একটা চলকের সাথে একটা চলক বা একটা ফেনোমেনার সাথে আরেকটা ফেনোমেনা কিভাবে সম্পর্কিত হতে পারে। আপনি একটা নলেজ পাবেন, একটা ধারণা পাবেন থিওরি থেকে। দেন লিটারেচার রিভিউ। লিটারেচার কথাটার সহজ বাংলা আমরা বলি হচ্ছে সাহিত্য, কিন্তু
রিসার্চের ভাষায় সাহিত্য কি? রিসার্চের ভাষায় সাহিত্য হচ্ছে আমি যেই বিষয়ে কাজ করছি সেই বিষয়ে আগে যারা কাজ করে গেছেন, এই বিষয়ে আগে যারা আর্টিকেল পাবলিশ করেছেন, এই বিষয়ে যেই ধরনের বই আছে। যেমন আমি যদি ম্যানগ্রোভ ফরেস্ট, সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট, আমরা জানি যে আমাদের সুন্দরবন ওয়ান অফ দ্য ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য পৃথিবীতে। তাহলে এই সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট যদি আমি কাজ করতে চাই, তাহলে ম্যানগ্রোভ ফরেস্ট মনে করছেন যে আমি ম্যানগ্রোভ ফরেস্টের বসবাস করে একটা একটা এথনিক কমিউনিটি, সেই এথনিক কমিউনিটির নাম হচ্ছে মুন্ডা। আপনার ইচ্ছে হলো যে আপনি মুন্ডা কমিউনিটির লাইভলিহুড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন, কাজ হয় কিন্তু। তাহলে আপনি যখন এই মুন্ডা কমিউনিটির লাইভলিহুড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে আপনাকে আগে দেখতে হবে যে হয়তো মুন্ডাদের উপরে যদি কাজ থাকে, সেই কাজগুলি, সেই আর্টিকেলগুলি, সেই বই পুস্তকগুলি আপনাকে পড়তে হবে। যদি সরাসরি মুন্ডাদের উপরে কাজ নাও থাকে, তাহলে আপনি খুঁজে বের করবেন যে কোনো একটা গহীন বনে এথনিক কমিউনিটি যারা আছে তাদের লাইভলিহুড ম্যানেজমেন্ট নিয়ে হয়তো বাংলাদেশে কাজ না থাকতে পারে, আপনি পৃথিবীর অন্য দেশে কাজ থাকতে পারে, অ্যামাজনে কাজ থাকতে পারে, বা ইন্দোনেশিয়া ম্যানগ্রোভ ফরেস্টের ভিতরে আমি জানি যে এথনিক কমিউনিটি আছে, এদের উপরে কাজ থাকতে পারে। আপনি এই কাজগুলি দেখে আসতে পারেন, আপনি কিছু তত্ত্ব এখান থেকে খুঁজে পাবেন, সেই তত্ত্বগুলি দেখে আসতে পারেন। বা বাংলাদেশের আরো যে কিছু এথনিক কমিউনিটি আছে, চাকমা, মারমা, যারা ফরেস্ট লিভিং, যাদের যারা ফরেস্ট সেন্টার লাইভলিহুড, আপনি তাদের লাইভলিহুড ম্যানেজমেন্টের যে বিশেষ বিশেষ যে আর্টিকেল গুলি আছে সেগুলি আপনি দেখে আসতে পারেন। তা যেটা হবে, লিটারেচার রিভিউ করলে দুটো আপনার বেনিফিট হয়। প্রথমত হচ্ছে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, আপনি অনেক কিছু বুঝতে পারবেন, আপনি একটা ডিরেকশন পাবেন যে আপনি কিভাবে আপনার নিজের কাজটা করতে পারবেন। বলা যায় যে এক ধরনের মডেল ফলো করা। আপনি যখন অনেকগুলি একই রকমের কাজ আম, আপনি দেখবেন, তখন দেখবেন যে নিজের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ ফরওয়ার্ডিং করতে হবে। এই হচ্ছে কথা। সেকেন্ড হচ্ছে লিটারেচার গ্যাপ। লিটারেচার গ্যাপ মানে হচ্ছে, এই কথা নিয়ে, এটা নিয়ে আমি কথা বলেছি যে হয়তো ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে অনেক কাজ আছে, মুন্ডাদের উপরে হয়তো কাজ আছে, কিন্তু আপনি দেখবেন যে মুন্ডাদের লাইভলিহুড ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা কাজ নেই। তো আপনার কাছে মনে হচ্ছে যে আমি যদি এই বিষয়ে কাজ করি, তাহলে হয়তো মুন্ডা কমিউনিটির জন্য পলিসি মেকিং এ একটা কন্ট্রিবিউশন রাখতে পারবে, যে এদের লাইভলিহুড ম্যানেজমেন্ট, এরা কিভাবে জীবিকা নির্বাহ করে। মুন্ডারা মুন্ডা নিশ্চয়ই আপনার আমার মতো স্কুল কলেজে যায় না, আপনার আমার মতো রবীন্দ্রসঙ্গীত গায় কিনা আমি জানি না। তার মানে হচ্ছে যে ওদের লাইভলিহুড ম্যানেজমেন্টের ব্যাপারটা আমাকে কি করতে হবে, খুঁজে বের করে আনা। দিস ইজ দ্য পয়েন্ট। থার্ড আমরা বলছি হচ্ছে ফর্মুলেট রিসার্চ কোয়েশ্চেন। ফর্মুলেট রিসার্চ কোয়েশ্চেন মানে হচ্ছে যে যে কোনো গবেষণা করার পূর্বে আমার অন্যতম কাজ হচ্ছে একটা একটা গবেষণা প্রশ্ন তৈরি করা। সচরাচর আমরা জানি হচ্ছে প্রশ্নের থাকে উত্তর, তাই না? তেমনি প্রত্যেকটা গবেষণায় আমার একটা একটা প্রশ্ন থাকে যে হ্যাঁ, আমার এই প্রশ্নের উত্তর আমি জানতে চাই। একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড একটা কোশ্চেন থাকতে হবে, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি এই গবেষণাটা করছি। ফোর্থ হচ্ছে প্রিপেয়ার রিসার্চ ডিজাইন। আমরা সেটা নিয়ে কথা বলবো। ডিজাইন মানে হচ্ছে প্ল্যানিং, ডিজাইন মানে হচ্ছে নকশা, লেআউট। আমি কিভাবে আমার রিসার্চটাকে একেবারে রিসার্চ কোয়েশ্চেন থেকে শুরু করে ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস, দেন হচ্ছে আমার ডেটার রিপোর্ট কিভাবে আমি লিখবো, পুরো যে লেআউটটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে রিসার্চ ডিজাইন। ডিজাইনটা যখন আমার মাথায় থাকে তখন আমি ফিল্ডে যাই, ফিল্ডে গিয়ে ডাটা কালেকশন করে নিয়ে আসি, সেটাকে আমরা বলি হচ্ছে ইম্পিরিক্যাল এভিডেন্স। যে আপনি ইম্পিরিক্যাল কথাটার মানে হচ্ছে গবেষণা লব্ধ, মানে দ্যাট মিনস আপনাকে যেতে হবে, ফিল্ডে যেতে হবে। ফিল্ডে গিয়ে আপনি আম, আপনি যদি মুন্ডাদের কথা শুনতে চান, আপনাকে যেতে হবে সুন্দরবন। সুন্দরবনে গিয়ে আপনি তাদের সাথে কথা বলতে হবে, হ্যান্ডশেক করতে হবে, তাদের সাথে বসে গল্প করতে হবে, তাদের ন্যারেটিভ গুলো জানতে হবে, অবজারভেশন করতে হবে, ডেটা কালেকশন। দেন হচ্ছে আমরা বলছি হচ্ছে অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন। আমার যখন তথ্য উপাত্তগুলি চলে আসলো, ডেটা যখন চলে আসলো, তখন আমি বসি যে আমার এই ডেটাটাকে আমি অ্যানালাইসিস করব, বিশ্লেষণ করব, এবং সেটাকে আমি হচ্ছে ইন্টারপ্রেট করব, ব্যাখ্যা করব। ইন্টারপ্রেট, অ্যানালাইসিস করা, অ্যানালাইসিস করার পরের কাজ হচ্ছে ব্যাখ্যা করা, যে আমি আমার গবেষণা থেকে এই টপিকগুলো পেয়েছি, সেটা এখন আমি ব্যাখ্যা করব। ওকে, সেই ব্যাখ্যা করার ক্ষেত্রেও আপনার ওই যে আগে যে লিটারেচার গুলি পড়েছিলেন, যে থিওরি পড়েছেন, সেই থিওরি এবং লিটারেচার আপনাকে অনেক হেল্প করবে যে প্রিভিয়াসলি যারা এই বিষয়ে কাজ করেছেন তারা কিভাবে ইন্টারপ্রেট করেছেন, প্রিভিয়াসলি যারা এই বিষয়ে কাজ করেছেন তারা কিভাবে অ্যানালাইসিস করেছেন, সেই অ্যানালিটিক্যাল নলেজ, সেই ইন্টারপ্রেটিভ নলেজ,
আপনার জন্য অনেকটা সাপোর্টিভ, ট্রিগারিং ফ্যাক্টর হয়ে কাজ করবে আপনার জন্য। ওকে, লাস্ট অফ অল আমার কাজ হচ্ছে রিসার্চের রিপোর্ট। সেটা রিপোর্ট থেকে আমার একটা আর্টিকেল হতে পারে, আমার থিসিস হতে পারে, কখনো কখনো ভালো ম্যানুস্ক্রিপ্ট হতে পারে। আমরা সেই ম্যানুস্ক্রিপ্ট কনফারেন্সে প্রেজেন্ট করি, বিভি- বিভিন্ন জার্নালে ছাপাই, বই হলে বিভিন্ন প্রকাশনা থেকে আমরা ছাপানোর চেষ্টা করি। এখানে ডিকসন আমার পূর্ববর্তী স্লাইডেরই একটা সংক্ষিপ্ত একটা লেআউট এখানে আছে। আমি খুব অল্প কথায় 4টা বিষয় কালো নিয়ে এসেছি। এখানে তো অনেকগুলো বিষয় ছিল, দেন যদি আমি এটাকে আরেকটু সারসংক্ষেপ করি তাহলে 4টা বিষয় মাস্ট রিসার্চ ডিজাইনে। প্রথম কথা হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন আপনাকে ফর্মুলেট করতে হবে, রিসার্চ ডিজাইন করতে হবে, ডেটা কালেকশন, ফোর্থ হচ্ছে